আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউনিভার্সিটি ইংলিশ বিডিএর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। ইউনিভার্সিটি ইংলিশ বিডিএর পূর্বের ভিডিওগুলোতে আপনারা অনেকগুলো ভিডিও ডিমান্ড করেছেন। আমরা পর্যায়ক্রমে সকল ভিডিওগুলোকে আপলোড করার চেষ্টা করব। আজকে আপনাদের জন্য আমাদের আলোচনা থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্ট চিনিওয়া আচিবি রচিত একটি বিখ্যাত নোবেল। এই নোবেলে ইউরোপিয়ান কলোনিয়ালাইজেশনের প্রভাবে আফ্রিকায় কি পরিবর্তন এসেছিল, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, এই পরিবর্তনগুলোকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। যে ওকোনকো তার পরিবারে খুব সুন্দরভাবে পরিবারকে নিয়ন্ত্রণ করেন এবং সে খুবই একটু গরম মেজাজের মানুষ। কখন তার টেম্পার রাইজ করে, কখন ফল করে কেউই বলতে পারছেন না। ওকোনকোর বাবা ওনৌকা, যাকে আকবালা বলা হতো। আকবালা কথাটা মূলত আমাদের সমাজে যেই ব্যক্তি ব্যর্থ হয়, অর্থাৎ তাদের সমাজে যদি কোনো ব্যক্তি কোনো সফল ব্যক্তিত্ব অর্জন করতে না পারে তখন তাকে আকবালা বলা হয়। আমাদের সমাজে যাকে মেয়েলি বলা হয় আর কি। যে ওকোনকোর বাবা একজন আকবালা ছিলেন, তার অনেক ঋণ ছিল। ওকোনকো সেখান থেকে শিক্ষা নিয়েছে যে তাকে হতে হবে একজন সফল ব্যক্তিত্ব, এবং সফল হতে গিয়ে সে অনেক সময় অনেক কঠিন ভূমিকা পালন করেছেন। অনেক সময় তার আত্মীয় স্বজনের সাথে খুব কঠিন হয়েছে। আফ্রিকান ট্র্যাডিশনে পিস উইক অর্থাৎ শান্তি সপ্তাহ নামে এক ধরনের সপ্তাহ পালন করা হতো, যেই সপ্তাহে অর্থাৎ তারা যখন শস্য বপনে যাইতেন তার পূর্বে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তারা এক ধরনের শান্তি সপ্তাহ পালন করতেন। এই সপ্তাহে তারা অনেক ধরনের খাবার দাবার খেতেন এবং প্রত্যেকে শান্তি বজায় রাখতেন। কেউ কারোর সাথে ঝগড়া বাজা করতেন না, কাউকে মারামারি করতেন না। কিন্তু একদিন ওকোনকো তার স্ত্রী ইকুইফিকে চরমভাবে মারধর করেন এবং এই মারধর করার কারণ ছিল সে দুপুরের খাবার প্রস্তুত পায়নি। ইকুইফিকে মারধর করার কারণে ওকোনকোকে শাস্তি দেওয়া হয়েছিল এবং ওকোনকো সে শাস্তি মাথা পেতে নিতে বাধ্য হয়েছিল। আফ্রিকান ট্র্যাডিশনে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করেন তবে অবশ্যই তাকে সেই শাস্তি মাথা পেতে নিতে হয়। বিষয় হচ্ছে যে ঘটনা শুরু হয়েছে ওকোনকোর টেম্পারমেন্ট নিয়ে, এবং কিছুদিন পরে পার্শ্ববর্তী ক্লান মোবান্টা এর এক লোক এই ওমোফিয়া ক্লানের একটা মেয়েকে হত্যা করে। আফ্রিকান ট্র্যাডিশন হচ্ছে যদি কোনো ব্যক্তি পার্শ্ববর্তী ক্লানের কোনো মানুষকে হত্যা করে তাহলে সেই ক্লানের একজন ব্যক্তিকে হস্তান্তর করতে হয়। পার্শ্ববর্তী ক্লান থেকে এই হত্যার প্রতিশোধ হিসাবে ইকমিফিউনা নামে একটা ছেলেকে নিয়ে আসা হয়েছে এবং এই ইকমিফিউনাকে ওকোনকোর কাছে রাখা হয়েছে। যেহেতু ওকোনকো খুব শক্তিশালী একজন নেতা এবং সে তার পরিবারকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন, এই জন্য ইকমিফিউনাকে ওকোনকোর কাছে হস্তান্তর করা হয়েছে। ইকমিফিউনা 14 বছর বয়স্ক একটি ছেলে যিনি ওকোনকোর কাছে থাকছেন। ওকোনকোর কিন্তু একটি ছেলে আছে, আমরা আগেই বলেছি, যার নাম হচ্ছে নৌই। এই নৌইর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে নৌই মেয়েলি স্বভাব কিছুটা পেয়েছেন। সে অনেকটা তার দাদার মতো এবং সে তার মায়ের সাথে গল্প করতে পছন্দ করতেন, বিভিন্ন ধরনের খাবার দাবার খেতেন এবং সে তার বাবার মতো দৃঢ় এবং পুরুষালী যেই ক্যারেক্টারিস্টিক সেগুলো তার ভিতরে রাইজ করছে না। যখন ইকমিফিউনা এই পরিবারে আসলো, প্রথম দিকে ইকমিফিউনা খুব বিষণ্ণ ছিলেন, সে খাবার দাবার ভালো খেতেন না এবং কারোর সাথে ওইরকম মিশতেন না। কিন্তু পরবর্তীতে ইকমিফিউনার বৈশিষ্ট্য হচ্ছে সে ওকোনকোর সঙ্গ দিতেন এবং ওকোনকোর সাথে সে বিভিন্ন ধরনের মাঠের কাজ করতেন, মাঠের কাজে তাকে হেল্প করতেন এবং পুরুষালী আচরণ তার ভিতরে ছিল। এবং ইকমিফিউনার প্রভাবে নৌইও কিছুটা এই ধরনের হয়ে উঠছিলেন। কিছুদিন এভাবেই যাচ্ছিল। হঠাৎ করে ওকোনকোকে একদিন তাদের আর্থ গডেস অর্থাৎ ওই প্রিস্টরা তাকে পরামর্শ দিল যে গডেস চাচ্ছেন অর্থাৎ গড চাচ্ছেন যে পার্শ্ববর্তী ক্লান মোবান্টার রক্ত তাকে পান করতে হবে। অর্থাৎ পরবর্তীতে সরাসরিভাবে ওকোনকোকে আদেশ দেওয়া হলো যে গড চাচ্ছেন ওকোনকো যেন তার বাসায় বাস করা এই ইকমিফিউনাকে স্যাক্রিফাইস করে অর্থাৎ হত্যা করে। ওকোনকো যদিও এই ছেলেটিকে প্রথম দিকে অত ভালো স্নেহ করতেন না, পরবর্তীতে এই ছেলের বৈশিষ্ট্য তাকে বিমোহিত করেছে এবং সে তাকে আস্তে আস্তে ভালোবাসা শুরু করেছে এবং ইকমিফিউনাও এই পরিবারের সাথে একজন সদস্য হিসেবে মিশে যাওয়া শুরু করেছিলেন। এই মুহূর্তে যখন তাকে আদেশ দেওয়া হলো যে ইকমিফিউনাকে হত্যা করতে হবে তখন ওকোনকো একটু বিষণ্ণ হয়ে পড়লেন।
পরের দিন আবার তাকে যখন বলা হলো তখন তার আর কোনো গত্যন্তর ছিল না। সে বাধ্য হয়ে ইকমেফিউনাকে বলল যে চলো তোমাকে তোমার ক্লানে ফিরিয়ে দিয়ে আসে। ইকমেফিউনা তার কাছে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে ইকমেফিউনা বুঝতে পারলেন যে সে যেই পথে যাচ্ছে সেই পথটা তার বাড়ির পথ না, এবং সে যখন পিছনে ঘুরে তাকালেন দেখলেন যে দুইজন ব্যক্তি তার সাথে সাথে আসছে এবং ওই দুজন ব্যক্তি থেকে একজন তাকে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে সে তার ওকনকোর কাছে দৌড়ে যাওয়ার চেষ্টা করলেন এবং বললেন, ফাদার, দে আর কিলিং মি, যে বাবা, তারা আমাকে হত্যা করছে। যদিও সে তার বাবা ছিল না, কিন্তু পিতৃতুল্য, এই জন্য তাকে বাবা ডাকতেন। ওকনকো ছেলেটাকে বিস্মিত করে তার গুজে রাখা অস্ত্র দিয়ে ইকমেফিউনাকে আঘাত করলেন এবং ইকমেফিউনাকে সেখানে সে মেরে ফেললেন। কিন্তু ইকমেফিউনা তাকে যে কথাটা বলেছিলেন যে ফাদার, দে আর কিলিং মি, এই কথাটা তাকে খুবই মর্মাহত করেছিল যে যেই ছেলেটা তাকে বাবা বলে তার কাছে আশ্রয় চেয়েছিলেন সেই ছেলেটাকে সে মেরে ফেললেন। অর্থাৎ তার ভিতরে মানবীয় চরিত্রটা তখনও ছিল এবং সে খুবই মর্মাহত হলেন, কিন্তু কাস্টমের কাছে সে পরাজিত হলেন। অর্থাৎ তাদের যেই ধর্মীয় আজ্ঞা, সেই আজ্ঞার কাছে সে পরাজিত হয়ে সেই ছেলেকে স্যাক্রিফাইস করতে হলো। বাড়িতে ফিরে এসে সে অনেকক্ষণ ধরে, অর্থাৎ প্রায় 2 দিন ধরে সে কোনো কিছু খেলেন না, শুধুমাত্র বিছানায় পড়ে থাকলেন। এরপরে সে আবার স্বাভাবিক জীবনযাপন করতে শুরু করলেন, কারণ তার মাথায় একটা বিষয় খুব দৃঢ়ভাবে রয়েছে যে তাকে আকবালা যেন না হতে হয়, অর্থাৎ তার বাবা যে আকবালা ছিলেন সে যাতে আকবালা না হয়ে যায়। এই জন্য সে আবার স্বাভাবিক জীবনযাপন করলেন। কিছুদিন পরে তাদের ক্লানের একজন বয়োজ্যেষ্ঠ ওকবুইফি ইজুইডু, একজন বৃদ্ধ মানুষ, তিনি মারা গেলেন। এই ওকবুইফি ইজুইডু, এই ব্যক্তিটি ওকনকোকে বিভিন্ন ধরনের পরামর্শ দিতেন এবং তাকে অনেক স্নেহ করতেন। এই ব্যক্তির ফিউনারাল প্রসেশনে, অর্থাৎ এই ব্যক্তিটির অন্ত্যেষ্টিক্রিয়ায় ওকনকোর হাতে তার বড় ছেলে দুর্ঘটনাক্রমে মারা যায়। ওকনকো সেখান থেকে ফিরে আসে এবং সে তার পরিবারের সবাইকে বলে যে সব কিছু গুছিয়ে নাও, কারণ আমাদেরকে এই ক্লান ছাড়তে হবে। কেন? কারণ হচ্ছে সে একটি অপরাধ করে বসেছে। যদি এখন সেই ক্লান না ছাড়ে তাহলে তার অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। ওকনকো তার পরিবার নিয়ে পার্শ্ববর্তী ক্লান মোবানটায় চলে গেলেন। মোবানটায় আমরা জেনেছি যে উচেন্ডু নামক এক ব্যক্তি আছে যিনি ওকনকোর মামা হয়। উচেন্ডু ওকনকোকে কিছু সম্পত্তি দিলেন। সেখানে ওচেন্ডু এর ছত্রছায়ায় ওকনকো বসবাস করতে লাগলেন। কিছুদিন যাওয়ার পরে ওকনকোর একজন বন্ধু, যার নাম ওবেরিকা ওকনকোর কাছে আসলেন এবং বললেন যে তুমি তো এই ক্লানে চলে এসেছো, আমাদের ক্লানে সাদা মানুষেরা এসেছে, অর্থাৎ ইউরোপিয়ানরা এসেছে, এবং ইউরোপিয়ানরা এসেছিল একটি সাইকেলে চড়ে, এবং যেহেতু আফ্রিকান মানুষেরা তখনও সাইকেল চিনত না, তখন তারা এরকম ওকনকোর কাছে এইভাবে বর্ণনা করেছে যে সাদা মানুষেরা অর্থাৎ একটি আয়রন হর্সে, অর্থাৎ লোহার ঘোড়ায় করে এসেছে। যখন তারা এই লোকটাকে দেখলো তখন সেই লোকটাকে সাইকেলের সাথে বেঁধে নিল, অর্থাৎ আয়রন হর্সের সাথে বেঁধে সেই লোকটাকে মেরে ফেলেছিল। কিন্তু পরের দিন সকালে ঘটনা আরও সিরিয়াস হলো যখন তারা দেখলো যে আরও কিছু মানুষেরা এখানে চলে আসছে এবং সেই মানুষেরা ওদেরকে, স্থানীয় মানুষদেরকে ভয় দেখানোর জন্য ব্লাঙ্ক ফায়ার করেছে, অর্থাৎ আকাশে তাক করে বন্দুক দিয়ে ফায়ার করেছে। এই ঘটনা ওকনকোর কাছে ওবেরিকা বলেছিল। ওবেরিকার কাছে এই ঘটনা বর্ণনা করার সাথে সাথে আরও একটি বিষয় বলল যে এই সাদা মানুষদেরকে এখানে এসে তারা একটু জায়গা চাচ্ছে, যে তারা এখানে থাকবে এবং তারা এখানে তাদের মতো করে আমাদেরকে সিভিলাইজড করবে। অর্থাৎ ওরা ওদের সাথে একটা ডায়ালগে গেল এবং বলল যে আমাদেরকে একটু জায়গা দেওয়া হোক। ওরা যখন জায়গা চাইলো তখন স্থানীয় যে নেতৃবৃন্দ ছিল তারা তাদেরকে চিন্তা করলো যে ওদেরকে তো আর দূর তাড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ তারা এখন অস্ত্রশস্ত্রে সজ্জিত, তাদের স্থানীয় মানুষদেরকে ভয়ার্ত করে ফেলেছে। এই জন্য তারা তাদেরকে ইভিল ফরেস্ট নামক একটা জায়গা, যেই জায়গায় আফ্রিকান অঞ্চলের যারা খুব মৃত্যু পথযাত্রী, যারা অর্থাৎ যারা বিভিন্ন ধরনের স্মল পক্স বা খুব যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, সেই রকম মানুষদেরকে ইভিল ফরেস্টে পাঠিয়ে দিত। এমনকি যারা যমজ সন্তান যদি হতো তাদের এলাকায়, ওই সময় মনে করা হতো যমজ সন্তানরা হচ্ছে খারাপ লক্ষণ, এজন্য তাদেরকে ইভিল ফরেস্টে পাঠিয়ে দেওয়া হতো এবং তারা মনে করতো যে ওখানে তারা আর বাঁচবে না, ওখানে কেউ বেঁচে থাকতে পারে না, এই ধরনের একটা বিশ্বাস তাদের মধ্যে ছিল। এবং এই ইংলিশ মানুষদেরকে অর্থাৎ ইংরেজদেরকে সেখানে একটু জায়গা দেওয়া হলো, ওখানে তারা বসবাস করতে শুরু করলো। তারা মনে করেছিল যে 1 মার্কেট উইক অথবা 2 মার্কেট উইকের পরে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের কথা বলছি, যে এই মার্কেট উইকের পরে তারা আর বেঁচে থাকবেন না। কিন্তু দেখলো যে এই সপ্তাহ অতিবাহিত হওয়ার পরেও তারা আবার সুস্থ স্বাভাবিক আছেন এবং ইংলিশ মানুষেরা অর্থাৎ সাদা মানুষেরা সেই ইভিল ফরেস্টে তাদের ছোট টং ঘর তুলে সেখানে বেঁচে আছেন।
কিছুদিন পরে তারা একজন ট্রান্সলেটর নিল, অর্থাৎ আফ্রিকান অঞ্চলের একজন অধিবাসী যিনি ভাষান্তর করেন, তার মাধ্যমে আবার ফিরে আসলো, এসে তাদের সাথে একটা ডায়ালগে বসলো এবং তাকে বলল, তাদেরকে স্থানীয় মানুষদেরকে জিজ্ঞাসা করলো যে তোমরা কোন ভাষায় কথা বলো। তারা উত্তর দিল যে হ্যাঁ, আমরা বিভিন্ন ভাষায় কথা বলি, আমাদের কোনো কমন ল্যাঙ্গুয়েজ নেই। তখন ওরা অফার করলো যে যদি কমন ল্যাঙ্গুয়েজ নাই থাকে তাহলে তোমরা কেন ইংলিশ শিখছো না। তারা জিজ্ঞাসা করলো তোমরা কী ধরনের চিকিৎসা সেবা নিয়ে থাকো। তখন তারা বলল যে আমরা বিভিন্ন ধরনের হার্বস অর্থাৎ গাছপালা দিয়ে আমরা চিকিৎসা সেবা নিয়ে থাকি। তখন ইংরেজরা বলল তাহলে তোমরা কেন আধুনিক মেডিসিন নিচ্ছ না, অর্থাৎ ইংরেজরা মেডিসিন নিয়ে আসছে, তারা সেখানে তাদেরকে চিকিৎসা দিচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে তাদেরকে তারা তাৎক্ষণিক কিউর, যে মানে খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার যেই বিষয়গুলো সেগুলোও তারা প্রমাণ করলেন। এবং একসময় তারা প্রশ্ন করে বসলেন যে তোমরা তোমাদের কোন স্রষ্টাকে মানো, তোমাদের গডের নাম কি। তারা বলল যে আমাদের বিভিন্ন গড আছে এবং আমরা আমাদের অনেক গডকে মানি, যদি আমাদের গডকে আমরা না মানি তাহলে অনেক কঠিনভাবে আমাদের শাস্তি দেওয়া হয়, হ্যাঁ, এরকম বলা হলো। কিন্তু খ্রিস্টানরা অর্থাৎ সাদা মানুষেরা তারা বলল যে হ্যাঁ, আমাদেরও গড আছে, আমাদের গডের নাম হচ্ছে জিসাস ক্রাইস্ট, এবং জিসাস ক্রাইস্ট আমাদেরকে শাস্তি দেন না, বরং জিসাস ক্রাইস্ট আমাদেরকে শান্তির জন্য ডাকেন। জিসাস ক্রাইস্ট নিজেকে স্যাক্রিফাইস করেন আমাদের অপরাধের কারণে, এবং জিসাস ক্রাইস্ট হচ্ছে শুধুমাত্র শক্তিশালী মানুষের গড এরকম নয়। জিসাস ক্রাইস্ট সাদা মানুষের, কালো মানুষের, ধনী মানুষের, গরিব মানুষের, এমনকি যদি কোনো মানুষের কুষ্ঠ রোগ হয় সেই মানুষেরও গড হচ্ছে জিসাস ক্রাইস্ট। এভাবে তারা যখন এই বিষয়গুলো বলল এবং তাদেরকে ডাকতে লাগলো। একটা বিষয় আমরা লক্ষ্য করব যে তারা তাদের ধর্মকে প্রচারিত করছে এইভাবে যে তারা শান্তির কথা বলছে, কারণ আফ্রিকান অঞ্চলে তখন ধর্মের দ্বারা শান্তির কথা বলা হতো না, ধর্মের দ্বারা তখন শাস্তির কথা বলা হতো। পানিশমেন্টই ছিল ধর্মের একমাত্র ধর্মের উদ্দেশ্য। পরবর্তীতে ইংরেজরা সেখানে প্রতিষ্ঠিত হচ্ছিল। এদিকে ওকোনকো মবান্টায়ে বসবাস করছিল। মবান্টায় বসবাস করতে করতে হঠাৎ একদিন ওকোনকো জানলো যে তার যে ছেলে নৌই খ্রিস্ট ধর্মে রূপান্তরিত হয়েছে এবং নৌই বর্তমানে আইজ্যাক নাম ধারণ করেছে। একটা কথা বলে রাখি যে নৌইর সাথে ওকোনকোর একটি দ্বিমত শুরু হয়েছিল যখন নৌই দেখেছিল যে তার বাবা ওকোনকো তার বন্ধু ইকমিফিউনা, যাকে সে ভাই তুল্য মনে করতো, সে ইকমিফিউনাকে মেরে ফেলেছে এবং নৌই বিশ্বাসই করতো যে তার বাবার কারণেই ইকমিফিউনা মারা গিয়েছে, অর্থাৎ তার বাবাই হচ্ছে ইকমিফিউনার হত্যাকারী। এবার নৌই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, তার নাম ধারণ করেছে আইজ্যাক। এটা জেনে ওকোনকো তাকে খুব ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে গেলেন, এমনকি তাকে মেরে ফেলবেন এরকম একটা অবস্থা। তখন সে তার বাবার পরিবার থেকে পালিয়ে আসলেন এবং সে প্রতিজ্ঞা করলেন যে সে তার পরিবারের অন্যান্য সদস্যদেরকেও এই ধর্মে রূপান্তরিত করবেন। ওকোনকো ওখানে অনেক দিন ছিলেন। একটা সময় তার নির্বাসনের সময় শেষ হয়ে গেল এবং সে তার নিজ ক্লান উমৌফিয়ায় ফিরে আসলো। উমৌফিয়ায় ফিরে এসে সে দেখলো যে উমৌফিয়াকে সে যেই অবস্থায় রেখে গিয়েছিল এখন আর সেই অবস্থা নেই। উমৌফিয়ায় সাদা মানুষেরা তাদের কর্তৃত্ব বিস্তার করেছে। উমৌফিয়া এখন তাদের নেতৃত্বে চলে গিয়েছে। উমৌফিয়ার অনেক রেখে যাওয়া বন্ধুরা এখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে এবং আগের সেই ধর্ম তারা পালন করছে না। ওকোনকো এখন ভাবছে যে তার চলে যাওয়ার কারণেই বোধহয় এই আমূল পরিবর্তনটা ঘটেছে। সে খুবই মর্মাহত হলো। ওকোনকোর একটি মেয়ে আছে যার নাম ইজিনমাকে বিবাহ দিতে হবে। ইজিনমা খুবই সুন্দরী একটা মেয়ে, যাকে মবান্টায় অনেকে বিয়ে করার জন্য আগ্রহী ছিল, কিন্তু ওকোনকো এবং ইজিনমা তারা উভয়ে ভাবছে যে তাকে পার্শ্ববর্তী কোনো ক্লানে নয়, বরং নিজ ক্লানে সে তার মেয়েকে বিবাহ দিবেন। এবং যখন নিজ ক্লানে সে ফিরে আসলেন, দেখলেন যে তার সমগোত্রীয় যত বন্ধুরা ছিল প্রত্যেকে প্রায় অনেকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করে খ্রিস্টান হয়ে গিয়েছে এবং তার সাথে এখন আদর্শিক একটা দ্বন্দ্ব হয়ে গিয়েছে। ওকোনকো ভাবছে যে এই মুহূর্তে যদি সম্ভব না হয় তাদের অস্তিত্বের সংকট হয়ে যাবে। তখন তারা বিভিন্নভাবে চেষ্টা করলেন যে এদেরকে কিভাবে তাড়ানো যায়, কিন্তু ততদিনে সাদা মানুষেরা অর্থাৎ ব্রিটিশরা, ইউরোপিয়ানরা সেখানে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল এবং ইউরোপিয়ানরা অর্ডিন্যান্স জারি করলো যদি কেউ এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তবে তাদেরকে শাস্তি দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে জেলে পোড়া হবে বা অন্য ধরনের শাস্তি দেওয়া হবে। একদিন মিটিংয়ে ওকোনকো দুর্ঘটনাবশত এবং অনেকটা ইচ্ছা করেই সে একজন ব্রিটিশ মানুষকে মেরে ফেললেন এবং সেখান থেকে সে পালিয়ে গেলেন
তখন দেখা গেল তাকে সাপোর্ট করার জন্য তার ক্লানের তেমন কোনো ধরনের আলোড়নই সৃষ্টি হচ্ছে না, অর্থাৎ অনেক মানুষেরাই তেমন যেন চুপসে গেছে। অকুলকো ভাবলেন যে তার শাস্তি নিশ্চিত, সে সাদা মানুষের কাছে শাস্তি গ্রহণ করতে চাইলেন না, তাই সে গলায় দড়ি দিলেন এবং আত্মহত্যা করলেন। আফ্রিকান কালচারে যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে তাহলে সেই ব্যক্তিকে কেউ ছোঁয় না, অর্থাৎ সে অচ্যুত হয়ে যায়, অর্থাৎ কোনো ব্যক্তি আত্মহত্যা করলে সে পাপাত্মা হিসেবে পরিণত হয়। ওকনকো আত্মহত্যার মধ্য দিয়ে তার জীবনের পরিসমাপ্তি ঘটালেন এবং আফ্রিকান এই ক্লানগুলো অর্থাৎ মোবান্টা, উমৌফিয়া সহ আরও আশেপাশের প্রায় 10টি ক্লানের মানুষগুলো আস্তে আস্তে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত হলো এবং এর মধ্য দিয়ে আমাদের ঘটনাটি পরিসমাপ্তির দিকে আসলো। বন্ধুরা, অনেক বড় একটি ঘটনা, অনেক দীর্ঘ একটি নোবেল। আমরা চেষ্টা করেছি অল্প ভাষায় অল্প কথার মধ্যে আপনাদেরকে জানাতে, যাতে আপনাদের পরীক্ষা কেন্দ্রিক প্রস্তুতি এই নোবেল আপনাদের কাছে উপভোগ্য হয়। আপনাদের এই নোবেল সম্পর্কিত আরও যদি কোনো সুপ্ত প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানান। পরবর্তী ভিডিওগুলো আমরা এই নোবেলের ক্রিটিক্যাল অ্যানালাইসিস এবং সামাজিক প্রভাব এবং এই নোবেলটাকে আরও কী কী বিষয় দিয়ে বর্ণনা করা যায় সে বিষয়গুলো আমরা বলবো। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনাদের কল্যাণার্থে আমাদের প্রচেষ্টাকে চালিয়ে যাচ্ছি। আস্তে আস্তে ইংরেজি সাহিত্যের সকল টপিকগুলো আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশাই করছি। আপনারা সকলেই আপনাদের থাম বাটনটি আমাদের লাইক বক্সে দিবেন প্লিজ। এবং বন্ধুরা, আপনাদের জন্য একটি অনুরোধ যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং আপনাদের জানার থাকলে অবশ্যই প্রশ্ন করুন। আল্লাহ হাফেজ।